প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা দেখবার জন্য। গত 4 দিন ধরে আমরা কথা বলছি বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদের সঙ্গে, এবং তিনি আমাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে 1975-এর 3রা নভেম্বর পর্যন্ত নানা ধরনের ঘটনা যেগুলোর সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে সেগুলো বলবার চেষ্টা করেছেন, যেগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা নেই কিন্তু বাইরে থেকে তিনি যেভাবে পর্যবেক্ষণ করেছেন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা গতকাল কথা বলছিলাম যে ওনারা 1975-এর 4 নভেম্বর দেশ ত্যাগ করলেন এবং দেশ ত্যাগ করে ব্যাংকক হয়ে লিবিয়ায় গেলেন, সেখানে কী করছিলেন সেখান থেকে আজকের আলোচনাটা আমরা আবার শুরু করতে চাই। কর্নেল আব্দুর রশিদ, আপনি বলছিলেন যে আপনি কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে জড়িত হয়ে যান এবং বাকিরা তখন তারপরে কি করলেন? আপনি প্রথমে ইনিশিয়ালি কনস্ট্রাকশন বিজনেস আমি 1 বছর পরে জড়িত হই, কিন্তু তার আগে যখন আমরা লিবিয়াতে ছিলাম সেখান থেকে আমরা প্রায় জেনারেল জিয়াকে চিঠি লিখতাম যে আমরা এখন আসবো কি না জানাও। তারপরে সে একবার হঠাৎ এয়ার ভাইস মার্শাল এমজি তোয়াব ওনাকে পাঠিয়ে এলো লিবিয়াতে গিয়ে উনি আমাদের সাথে দেখা করলেন এবং আমার সাথে কথা বললেন এবং উনি বললেন যে জিয়া তো এখন চাচ্ছে না আমাদেরকে, সুতরাং কি করা যায়। তখন জিয়া আমরা যে কী করা যায় সেটা তাহলে তো সেটা অন্যায়, কিন্তু তখন আমাকে এমজি তোয়াব বললো যে একটা হবে যে তুমি একবার দেশে আসো। তা আমি বলে দেশে আসবো এইভাবে, ঠিক আছে যদি জেনারেল জিয়া বলে আমাকে যেতে তাহলে আমি সেই হিসাবে যাব। তখন আমাকে ডাকালেন এমবিসি, বাংলাদেশ এমবিসি আমাকে টিকিট দিল। তারপরে টিকিট দেওয়ার পর তারপরে আমি গেলাম, গিয়ে ঢাকাতে পৌঁছলাম এবং ঢাকাতে জিয়ার সাথে কথা হবে। তো প্রথম জেনারেল মঞ্জুরের সাথে কথা হলো। তো মঞ্জুর আমাকে হিন্ট দিল যে আমাদের ইচ্ছাকে তুমি একলা আমাদের সাথে রাজনীতিতে থাকো, আর বাকি ওদেরকে আমরা দেশে চাই না, সুতরাং ওদেরকে আমরা ভাবছি যে মঞ্জুর বললেন হ্যাঁ ওইটাকে আমরা ভাবছি ওদের সবাইকে আমরা বিভিন্ন এমবিসিতে আমরা পোস্টিং দিয়ে দিয়ে ওরা এমবিসিতে চাকরি করতে চলে যাক। তখন আমি বললাম যে আমি কিছু না, জেনারেল জিয়া কি বলে সেটা শুনি। তো জেনারেল জিয়া তখন আমাকে ডেকে তখন বললেন যে প্রথম মিটিংয়ে বললেন যে তোমার সাথে আমি কাজ করতে পারি কিন্তু আর কারোর সাথে সম্ভব না, এবং ওদেরকে চাই যে তুমি বলে আমি ওদেরকে বিভিন্ন এমবেসিতে পোস্টিং দিয়ে দিই, আর তুমি যদি এমবেসিতে কাজ করতে চাও তাহলে আমি তোমাকে এমবেসিতে তুমি যেতে পারো যে কোনো জায়গায় তোমার পছন্দ। আমি বললাম যে না, এমবেসিতে কোনো চাকরি আমি করব না, এবং এই মুহূর্তে আপনার সাথে এসে কাজ করা সেই ব্যাপার আমার একটু চিন্তা করে দেখতে হবে, কারণ এর মধ্যে এত ঘটনা ঘটে গেছে আপনার পরিবর্তনের মধ্যে দিয়ে। তারপরে যারা এখানে ছিল এবং জাসুদের ইনফিল্ট্রেশন যেখানেই দেখছি, এমনকি খালেদ মোশাররফের এগেনস্টে যখন ওরা মুভ করছে সেইখানেও আমি ইনফিল্ট্রেশন ওদের দেখলাম, যে ওদের একটাই স্টাইল, যেখানে যেটা করো স্ট্রেইট ওয়ে জাস্ট শুট দ্যাম অ্যান্ড কিল দ্যাম। তো সেটা একটা। তো তখন বলো যে এখন আমি তো যারা যারা বেশি এরকম করে তাদেরকে আমি অ্যারেস্ট করে ফেলছি এবং তাহেরকেও আমি অ্যারেস্ট করছি। সুতরাং আমি বললাম আমি জানি তাহেরকে আপনি অ্যারেস্ট করছেন, এখন অ্যারেস্ট করছেন, কিন্তু এই ঘটনাগুলো এইভাবে হয়তো সেটা যে আপনি জানতেন না তা না, এবং আপনি জানেন বলেই আমি জানি যে তাহেরকে আপনি জানেন ইমিডিয়েটলি হয়তো ও মাত্র অ্যারেস্ট করছিল, তো এবং ইমিডিয়েটলি তাহেরকে আপনি তাড়াতাড়ি হ্যাং করবেন সেটাও আমি জানি, কারণ এছাড়া আপনার কোনো উপায় নেই। তো তখন বললো যে দেখো এটা পলিটিক্যাল গেমে অনেক কিছু করতে হয়, সুতরাং এটা পলিটিক্যাল গেমে করতেছে, আমি যেটা ভালো মনে করছি আমি সেটা করছি, তুমি আমার সাথে কাজ করবে কি করবে না সেটা অবশ্য তোমার ইচ্ছা।
তখন আমি বললাম যে আমার ইচ্ছা হলে আমরা ঠিক আছে আমি চিন্তা করে বলছি। জি। ঠিক, তো চিন্তা করে বলে তারপরে আমি আমার ইউনিটে, উনি বললো যে তুমি তোমার ইউনিটের ট্রুপসগুলো দেখতে চায়, তুমি ইউনিটে ভিজিট করো। তারপরে করে ওদের সাথে কথাবার্তা বলো। আমি গিয়ে নর্মাল ওদেরকে বললাম জাস্ট মেনটেন ডিসিপ্লিন। In a difficult time you have maintained discipline, and now also you should maintain the discipline, that's all, and continue with your service. You are not going to be harmed because you have not done anything wrong. এবং জেনারেল জিয়া, he knows it very well, and I am sure জেনারেল জিয়া অন্তত টু ফিল্ডের কাউকে ক্ষতি করবে না, এবং সে করেও নাই। ইন দ্য মেন টাইম এগুলো কলের টাইমে হঠাৎ নিজের গায়ের জোরে চলে আসছে। ওকে গভর্নমেন্ট পারমিশন দেয় নেই আসার জন্য, ডালিম। তারপরে কর্নেল ফারুক আসছে, কর্নেল ফারুককেও গভর্নমেন্ট পারমিশন দেয় নেই আসার জন্য। আমাকে পারমিশন দিয়েছে এবং এমবিসি আমাকেই শুধু টিকিট দিয়েছে এবং আমার ফ্যামিলির জন্য টিকিট দিয়েছে। ওরা বলছে তুমি একবারে ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে আসো, এবং ওদের টিকিটের জন্য পারমিশন ওর এমবিসিতে দিয়ে দিছে। যেখানে জমির আহমেদ ছিল তখন চার্জ ডিএফএস লিবিয়ান এমবিসিতে, ইউ ক্যান ভেরিফাই ইট ফ্রম হিম। তো কর্নেল ফারুকও চলে আসছে, আইসে ফারুক স্ট্রেইট ওর ইউনিটে চলে গেছে। এবং তো দের ইজ এ ভার্চুয়াল ডিফারেন্স ইন দি ডিসিপ্লিন। আমি যতক্ষণ পর্যন্ত জিয়া আমাকে নিজে বলে নাই ইউনিটে যাওয়ার জন্য, আমি যাইনি, কারণ আমি যাওয়াটা ডিসিপ্লিনের বাইরে মনে করি। তো সেটাতে জিয়া খুবই ক্ষিপ্ত ছিল, যেটা কী ব্যাপার। আমি ডাকলাম কী জন্য, আর ওরা কী করলো, তখন আমাকে জিয়া তাড়াতাড়ি ডাকলো। আমাকে জিয়া ডেকে তারপরে বললো যে দেখো এই ঘটনা, ফারুক আসছে, ফারুক আইসা তারপরে তার ইউনিটি স্টেট চলে গেছে, ডালিম আসছে, কিন্তু ওদের কোনো পারমিশন দেয় আমরা শিওরলি ওদের কোনো পারমিশন নাই। তো এনে দেখে তারপর বলো যে তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, তুমি ইমিডিয়েটলি চলে যাও, আজকে বিকালে ব্যাংককের ফ্লাইট আছে থাইতে, তুমি ইমিডিয়েটলি চলে যাও, টিকিট দিয়ে দিয়েছি, তুমি যাও। আমি বলছি ঠিক আছে। তখন আমরা দেখেন একটা জিনিস, ফারুক হি ইজ এ ন্যাশনালিস্ট, but he is naive on many political side and to calculate all these political tricks or in the power tricks. Okay? I can understand it better than him. So that is what I said, we can work with you, but others I don't have any confidence. তো আমি রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে, ফারুক গেছে যে আপনার তার ট্রুপসটা, আমিও আগেও জানি এটার মধ্যে ইনফিল্ট্রেটেড আছে, এবং এই ট্রুপসগুলি আবার ফারুককে নিয়ে একটু নাচতেও পারে, যে ফারুক আসছে সুতরাং হয়তো ওদের লাস্ট নাচাটা একবার নাচে দেখবে, কিছু করা যায় না। আমি জানি যে বগুড়ার থেকে গিয়ে কি করবে, ওখান থেকে এসে সাভারে গেছে, সাভার থেকে এসে তারপরে বগুড়াতে গেছে, মেইন ইউনিট বগুড়াতে ছিল। তো বগুড়াতে ওরা বসে ঠিক আছে যাচ্ছে, যাক বগুড়াতে যাক। তো গিয়ে যদি সেটা হয়ও, এটাতে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ বগুড়া থেকে সে কিছু করতে পারবে না। কিন্তু তার যে ইউনিটে ইনফিল্ট্রেট হয়েছে, ওরা কিন্তু এটাকে নিয়ে নাচবে। এটার মধ্যে ফারুকেরও নিজের কোনো কন্ট্রোল থাকবে না, আগেও কোনো কন্ট্রোল ছিল না। সবগুলো অ্যাকশনের মধ্যে এক্সাজারেটেড অ্যাকশন হয়েছে, উইদাউট এনি অর্ডার অ্যান্ড উইদাউট এনি ইনস্ট্রাকশনস। I am confident that Farooq has never given that sort of instruction. He is not a person of that type. So সেইখানে গেলে don't harm him, you send him back. Then he promised, ঠিক আছে আমি কিছুদিন রেখে ওকে অ্যারেস্ট করে কিছুদিন রেখে তারপরে পাঠিয়ে দিব। He promised it and he did so. কিছুদিন রেখে তারপরে ওকে বাইরে পাঠিয়ে দিছে। এরপরে আসতেছে আপনার, এরপরে ডিএফআইতে ছিল তখন ব্রিগেডিয়ার শিশু, নুরুল ইসলাম শিশু। তো শিশুকে পাঠিয়েছে ওখানে, বাকি ওদের চাকরি বাকরির ব্যাপারে কোথায় যাবে সেখানে গিয়ে শিশুর সাথে আলাপ হলো। তারপরে শিশু ফেরত আসলো, শিশুকে আমি বললাম যে ঠিক আছে ওরা চাকরিতে যেতে রাজি আছে, সবার সাথে কথা হয়েছে, দে আর হ্যাপি অ্যাবাউট ইট, লেট দেম গো, বিকজ এখানে একটা ম্যাস ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সেইখানে ওরা বলছে ফাইন। তো শিশু আসার পরে শিশু তারপরে পাঠালো শমশের মুবিন চৌধুরীকে, ইন দ্য ফরেন অফিস। শমশের মুবিন চৌধুরী আসলো, ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন দ্য ডিফারেন্ট এম্বাসিজ, তারপরে টিকিট এটা সেটা যা কিছু করার।
তো করে তারপরে সেখান থেকে তারা সবাই বিভিন্ন জায়গায় অ্যাম্বাসিতে চলে গেলো এবং আমি রিফিউজ করলাম যে আমি অ্যাম্বাসিতে কোনো চাকরি করব না। আর ফারুকও তখন বললো যে না আমিও কোনো চাকরিতে যাব না। তো সেইখানে আমি বললাম যে যেহেতু ঘটনার মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো সেটার জন্য অ্যাট দিস মোমেন্টকে আমি আইসে আপনাকে জয়েন করব, কাজ করব, এটাতে আপনি কতটুকু কনফিডেন্স ফিল করবেন আর আমি কতটুকু কনফিডেন্স ফিল করব, কারণ এইখানে এসে আবার আমি আপনি কোনো ঝগড়ার মধ্যে আমি পড়তে চাই না, এটার কোনো প্রয়োজনই নেই। তো সেখানেই ওটা শেষ, বাকি সবাই চাকরিতে চলে গেল। হ্যাঁ, আপনি কিছু বলতে চাইছিলেন? তারপর আপনাদেরকে চাকরি থেকে, হ্যাঁ, পরে আমাদেরকে চাকরি থেকে বের করা হয়। আমি জানতে চেয়েছিলাম যে আপনি তো 4 তারিখে চলে গেলেন, তারপরে যে 4, 5, 6 দেশে ভার্চুয়ালি কোনো গভর্নমেন্ট ছিল না। না, ছিল তো, সাইম প্রেসিডেন্ট হলো, খালেদ মোশাররফ কিন্তু মানুষ আসলে জানতো না ওই 3, 4, 5 দিনে কি ঘটতেছে। আচ্ছা, 3 থেকে 7 নভেম্বরের ঘটনাবলী, এইটিকে শেষ পর্যন্ত আপনার কাছে তথ্যাবলী কি আছে? মানে আপনি কি এমন কিছু আছে যেটি জানাতে পারেন আমাদেরকে? আপনি বলছিলেন যে একটি তো বলেছেন যে আপনি খালেদ মোশাররফ নিজে আসলে নিজ ইচ্ছাই কাজটি করেননি, রাইট। তো এই যে ওনার হয়ে পরে আওয়ামী লীগের যে মিছিল হলো, ওর ভাই রাশেদ মোশাররফ, হিজ ইনিশিয়েটিভ, যে মনে করছে যে হি উইল টেক এ মেইন লিডারশিপ ইন আওয়ামী লীগ। বাট আপনার কাছে মনে হয় খালেদ মোশাররফ? না, খালেদ মোশাররফ এমন কোনো বলে নাই, বরং খালেদ মোশাররফ আই এম শিওর হি টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ এ রং মুভ। এবং এই যে জিয়াকে বন্দী করা, আপনি বলছিলেন যে ওই অর্থে হয়তো বন্দী ছিলেন না, বা তাকে মুক্ত করে আনা 7 নভেম্বরের যে অভ্যুত্থান বা খালেদ মোশাররফকে মেরে ফেলা, এই সময়টাকে আপনি যদি একটু না, সেটাতে দেখলাম যে এই যে সময়টা, এটার মধ্যে জাসদ হ্যাড এ ফ্রি হ্যান্ড টু মুভ। কর্নেল তাহের, আই উড নট সে জাসদ, কর্নেল তাহের, and he was the commander of this armed cadre of JSD. And Colonel Taher took the full benefit to reorganize and concentrate his people, plus he knew that he has an infiltrator unit in Dhaka. সেজন্য ওরা যেখানে গেছে, যেই অ্যাকশনেই গেছে, ওদের কথাই হলো স্ট্রেট কিলিং। There is no question of arresting anybody, no question of taking out anybody, there is no human factor, there is no human quality. এবং সেই ঘটনা খালেদ মোশাররফকে তারা মেরে ফেলল। তারপরে সেই ঘটনাতে দেখেন খালেদ মোশাররফ স্ট্রেট ওরা মেরে ফেলল। সফেদ জামিনের কোনো রকম জানে বাঁচাইতে গিয়ে পাওয়াটাও ভাঙিয়ে গিয়া তারপরে বাঁচাইছে, জিয়া বাঁচাইছে, তাকে ইউনিটে অ্যারেস্ট করে রাখে, জিয়া বাঁচাইয়ে তারপরে ওকে পরে ছেড়ে দিছে। তো সেখানে যায় তারপরে জিয়াকে ওরা, জিয়া ফ্রি হলো। ফ্রি হওয়ার পরে জিয়া 3 days জিয়া's অফিস ওয়াজ মাই অফিস, বিকজ আমার 2 field রেজিমেন্ট আর জিয়ার বাসা ইট ইজ এ কমন ওয়াল। তো যখন সে রিলিজ হলো সেখানে আসছে, এবং সেইখানে আইসাই ইমিডিয়েটলি কর্নেল তাহের এবং ওরা সোলজাররা জিয়াকে যে ডিমান্ড দেয়, ফার্স্ট ডিমান্ড ওয়াজ 52 পয়েন্ট, এন্ড লেটার অন বিপ্লবী সৈনিক সংস্থার নামে, বিপ্লবী সৈনিক সংস্থার নামে 52 পয়েন্ট ডিমান্ড দেয়, এবং 12 পয়েন্টস পরে এটাকে রিডিউস করে করে তারপরে সেকেন্ড টাইমস ওরা 12 পয়েন্টস ডিমান্ড দেয়। অ্যান্ড ওই ডিমান্ডগুলো যদি আপনি দেখেন, দেন দ্যাট ডিমান্ডস ডেফিনেটলি ইট ইজ ড্রাফটেড বাই কর্নেল তাহের, এবং তার ওদেরকে দিয়ে সেটাকে প্লেস করেছে জিয়ার কাছে, এবং সে সবসময়ই বলতো যে জিয়া এগুলো সব অ্যাপ্রুভ করবে এবং হবে এগুলো। ওইটা দিয়ে তারপরে জিয়াকে রিলিজ করে, তখন ওরা বললো যে ঠিক আছে, জিয়া এগুলো এগ্রি করলে, মোটিভেটেড হয়ে তারপরে রিলিজ করলো। জিয়া তখন হি ওয়াজ টেকিং টাইম, বিকজ জিয়া অলসো নাও থিঙ্কিং যে 7 তারিখে জিয়া এসে যে ঘটনা হয়েছে, এইটা তো আর আমার ঘরেও চাপাইতে পারবে না, ফারুকের ঘরে চাপাইতে পারবে না, কারো ঘরে চাপাইতে পারবে না। এইটার দায় হয় জিয়ার নিতে হবে, না হলে তাহের কারো না কারোর উপরে দিতে হবে। ঠিক আছে? তো সুতরাং জিয়াও জানে যে হি হ্যাজ টু বাই টাইম, তো একটু টাইম বাই করে তারপরে he got Tahir arrested and hanged him, and he also hanged quite a few people from the first Lancer. Especially first was the Sarwar, who was the main person to activate all this thing, dangerous killing mission. So that is what Zia has then corrected and modified, and অনেক আর্মি অফিসারকে তিনি মেরেছেন, এবং এগুলো অনেকটা পাল্টা অভ্যুত্থান বিভিন্ন সময় করার চেষ্টা হয়েছে, এরকম একটি ধারণা দেওয়া যে অনেকগুলো
জিয়ার সময় পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে? এটা হতে পারে। এখন জিএসডি কর্নেল তাহেরের যদি লিঙ্ক সোলজার লেভেলও আছে এবং কিছু কিছু অফিসার্স লেভেলও আছে, যার জন্য আমি বলছি যে 15th অগাস্টে যদি আমরা ইনিশিয়েটিভ না নিতাম এবং যদি জিএসডি ইনিশিয়েটিভের যে কুটা সেটা যদি ফার্স্ট হতো আর সেটা যদি সাকসেসফুল হতো, দেন ইট উড বিন এ ম্যাসাকার অফ আওয়ামী লীগ। তো কর্নেল তাহেরের ফাঁসি দেয়াকে কি আপনি জিয়ার বিশ্বাসঘাতকতা বলবেন? জিয়ার বিশ্বাসঘাতক আমি এই জন্য বলবো, যেহেতু জিয়ার প্রতি কর্নেল তাহেরের কনফিডেন্স, এবং সেই হিসাবে তো জিয়ার বিশ্বাসঘাতকতা হয়। বাট আপনি কি মনে করেন যে But if you think that as a president, when Zia thinks as a president, then he has to think for the nation. And if you think for the nation, what Zia has done, it has a justification. he had no alternatives. Right? It has a justification. But if you take between the Zia and Colonel Taher, then it is definitely betrayal. One of the good friend he has to hang. ওকে, আমরা একটু শর্ট করে আনি। 5 দিন ধরে কথা বলছি, ভবিষ্যতে হয়তো আবারও বলবো, কারণ আমরা এর ফিডব্যাকগুলো পেলে আপনার সঙ্গে হয়তো পরে আবার কথা বলা যাবে। জিয়ার শাসনামলগুলো, জিয়া কিলিংয়ের সময় আমরা আসি যে 81 সালের মেতে তিনি মারা গেলেন, জেনারেল মঞ্জুরের হাতে তিনি নিহত হলেন। এই ঘটনাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেছেন? বা সেখানে অনেকে বলে থাকেন যে তার মধ্যে যে জেনারেল এরশাদের কোনো রোল আছে কিনা, মানে এগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়। সো দ্যাট আপনি কিভাবে দেখছেন? It was Ershad saw the opportunity. So anybody gets an opportunity as a chief of staff, he will play his game. But Monjurer jeta holo, it was on principle agreed. When we made General Ershad as the deputy chief and Zia as chief of staff, তখন সেখানে মঞ্জুরও ছিল ডিসকাশনে। It was agreed that at least for next 15 years, যতদিন পর্যন্ত পাকিস্তানি ট্রেন্ড আর্মি অফিসার এবং ফ্রিডম ফাইটাররা রিটায়ার্ড হয়ে না যায়, ততদিন পর্যন্ত চিফ অফ স্টাফ শুড বি ফ্রম দি ফ্রিডম ফাইটার্স অ্যান্ড ডেপুটি চিফ অফ স্টাফ শুড বি ফ্রম দি রিপ্যাট্রিয়েটেড গ্রুপ। আচ্ছা, এখন সেইখানে টু বিকাম দ্য চিফ অফ স্টাফ এরশাদকে বানানোটা, that was not definitely liked by the freedom fighters. So was Monjur. তো মঞ্জুর ওয়াজ এক্সপেক্টিং যে জিয়া যখন প্রেসিডেন্ট হবে এবং তখন একটা মুহূর্তে যখন চিফ অফ স্টাফ চেঞ্জ করার প্রশ্ন আসবে, দেন হি শুড বি দ্য ওয়ান। হি ইজ ক্যাপেবল, honest person. He should be the one, and for that Monjur has really worked for Zia. Nobody can say that he had any doubtful move against Zia. No, not at all. He was always loyal to Zia, and he gave the good service to Zia, and Zia benefited out of his good service. And when the time came, he was not made chief of staff. So that is a personal issue, personal anger, and for that I see him, that Monjur as a person, he is not the type that just for this he was not become a chief of staff and he is going to assassinate Zia. That is, he is not of that type. But there are other freedom fighter officers in his division. He is the DIP commander. So others may have taken it in a different angle and they have taken the revenge. It has become the revengeful act against Zia because he played this once again freedom fighter versus repatriated গ্রুপের যে ফ্যাকশনটা, সেটার মধ্যে একটা ক্রিয়েট করেছে এবং ওইটাকে নিয়ে সে প্লে করেছে, সেটার জন্যই এটা একটা। কিন্তু সেখানে জেনারেল মঞ্জুর তো ফ্রন্ট লাইনে থেকেই তার কিলিং এর সঙ্গে ছিলেন, যেটা 30 মে চিটাগাংয়ে ঘটলো। আই ডোন্ট থিংক উনি কিল করার সময় মঞ্জুর নিজে গেছে, না? মঞ্জুর যখন পালিয়ে যাচ্ছিলেন বা তাকে যখন কিল করা হলো, এটিকে আপনি কিভাবে দেখেন? তাকে কেন হত্যা করা হলো? মঞ্জুর পালিয়ে যাওয়ার পরে যখন মঞ্জুরকে ধরা হয়, ওকে প্রথমে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে হি শুড হ্যাভ বিন সেন্ট টু জেল। ওইখানে একটা প্লে আসে যে এরশাদ ডিড নট অ্যালাউ হিম টু সেন্ড টু জেল, right? Why he was not allowed to jail? He was brought in Chittagong cantonment, and Chittagong cantonment
ওকে ডাইরেক্ট অ্যাসাসিনেট করা হয়। এবং সেটার মধ্যে এরশাদের রোলটা কি, কে তাকে মারলো, আর্মি মারলো না পুলিশ মারলো, হু ওয়াজ দ্যাট ইন্ডিভিজুয়াল, দ্যাট শুড বি ইনকোয়ার্ড ইনটু, ইট ক্যান বি ইনকোয়ার্ড ইনটু, but there can be a trick also by freedom repatriated group, because this is the opportunity, by taking that advantage, because of Zia was popular and trying to organize the party and all, got a just developing some sort of support and at that time it was the best opportunity to finish off many freedom fighters, and Ershad did so. Ershad, those who were hanged by Ershad, they are all freedom fighters. This is the sad part of it for the army officers who had so much contribution, but they did not get the proper respect.